দেখেছো কবিতা, এবার আমাদের জমির ফসল কত চমৎকার হয়েছে। মাঠের দিকে তাকালে মনে হয় যেন একেবারে চারিদিকে সোনা ছড়িয়ে আছে। ঠিক বলেছ গো। এবার বোধ হয় সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। অনেক বছর পর এমন ভালো ফসল ঘরে আসবে আমাদের। এই ধানগুলো ঠিকঠাক বাজারে বিক্রি করতে পারলেই মালার জন্য নতুন জামা আর ভালো মন্দ খাবারের ব্যবস্থা করতে পারবো। শুধু মালার আবদার মেটালেই হবে না, ঘরের চালটাও একটু মেরামত করতে হবে। জলদি ধান কাটার ব্যবস্থা করো গো। তুমি একদম চিন্তা করো না, সবকিছুর ব্যবস্থা আমি করে ফেলেছি। আস্তে আস্তে সবই হবে। এখন চলো গো, মালামা হয়তো স্কুল থেকে চলে এসেছে, দুপুরের ভাতও বসাতে হবে। মা, ঘরে আছো? একটু অন্ন দাও। 3 দিন ধরে পেটে কিচ্ছু পড়েনি। এই তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত ভিক্ষুকে কেউ একটু সাহায্য করো মা। বাবা, ক্ষমা করবেন, ঘরে আজ চাল নেই বললেই চলে। আমার স্বামী বাজারে গেছে, আসার সময় চাল নিয়ে আসবে। বুঝতে পেরেছি। তোদের মঙ্গল হোক মা। বাড়িতে কেউ আছো? আমি বড় ক্লান্ত, আমায় একটু জল বাতাসা দিতে পারো? এই অসময় আবার কে এলো? ভিক্ষে নেই, যান যান, অন্য বাড়ি যান, আমি এখন খেতে বসবো। আমি ভিক্ষে চাইতে আসিনি বাবা। যদি একটু অন্ন দিয়ে আমায় সাহায্য করিস তবে অনেক উপকার হবে। আরে যাও তো এখান থেকে, যত সব ভণ্ড তান্ত্রিকের দল এসে জুটেছে দরজায়। কাজ কাম নেই, শুধু মানুষের কাছে হাত পাতা। যাও ভাগো। হে বৎস, সামর্থ্য থাকতেও তুই আমায় এক মুঠো অন্ন দিলি না, উল্টে আমাকে অপমান করলি। অহংকার বড়ই খারাপ জিনিস। তুমি আমায় জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, তোমার মতো ভিখারিকে সাহায্য করাচ্ছে নদীতে ফেলে দেওয়া ভালো। এখনই বিদায় হও চোখের সামনে থেকে। আমায় না জেনে এই গ্রামে কে ঢুকতে দিল তোমায়? হ্যাঁ, যত সব। এই গ্রামকে নিয়ে খুব বড়াই তোর, তাই না? তোর এই অহংকারের সাজা তোকে পেতেই হবে। আজ থেকে এই গ্রামে দুর্ভিক্ষ নামবে, মাঠের ফসল জ্বলে যাবে, আর এক ফোঁটাও বৃষ্টি পড়বে না। এ আমার অভিশাপ। তান্ত্রিকের অভিশাপে মুহূর্তেই আকাশ তামাটে হয়ে যায় এবং গ্রামের সমস্ত সবুজ ফসল শুকিয়ে ছাই হয়ে যায়। আহা, গরম গরম বেগুনির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে মিলি। আয় না, কাছে গিয়ে দেখি কত করে বিক্রি করছে। দোকানি কাকা যে খিটখিটে মেজাজের লোক, তুই বলছিস যখন চল গিয়ে দেখি। ও দোকানি কাকা, অনেকদিন বেগুনি খাই না, আজ খুব খেতে ইচ্ছে করছে। আমাকে কি কয়েকটা গরম বেগুনি দেবে খেতে? দাম। মালা ঝুড়ির কাছে যায় আর একটা একটা করে পোকা ধরা বেগুনগুলো তুলে নেয়। মা, দেখো আমি কি এনেছি। দোকানি কাকা এগুলো ফেলে দিয়েছিল, আজ এগুলো দিয়ে বেগুনি বানিয়ে দাও না। এ কি মালা, তুই কি মাথা খারাপ করে ফেলেছিস নাকি? এই পচা আর পোকা ধরা বেগুন কেন ঘরে এনেছিস? এখন এগুলো ফেলে দিয়াই বলছি, তোকে নিয়ে আর পারি না। সবাই আমাকে বকা দেয়, দোকানি কাকাও দিল আর তুমিও দিলে। বাবা তো ভালো কিছু আনেও না এখন। কি গো কবিতা, মালাকে আবার বকা দিয়েছো নাকি? কি হয়েছে মালা তোর? কি আর হবে, রাস্তায় বেগুনি ভাজা দেখে তারও খেতে মন চেয়েছে, অমনি সেখান থেকে পোকা ধরা বেগুন নিয়ে বাড়ি এসেছে, তাই বকা দিয়েছি।
আরে তুই তো জানিসই, হঠাৎ দুর্ভিক্ষে আমাদের গ্রামটার যে কি হলো, কত সুন্দর ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। ঘরে যে সবারই অভাব, এই সময় একটু সবুর কর মা। আমি সবই বুঝি বাবা, কিন্তু এই পেটটা যে বড় বেইমান, সে কিছুই বুঝতে চায় না। তোদের যখন নিয়ে এসেছি, যা তোদের ঘরের চালে রেখে দিলাম। মারে তুই মন খারাপ করিস না, গ্রামের এই দুর্ভিক্ষ কেটে গেলে তোর ইচ্ছাগুলো সবই পূরণ করব। এখন ঘরে আয়। আহা, ছোট্ট মেয়ে মালা কত মন খারাপ করে ঘুমিয়ে পড়েছে। ওর এই পবিত্র চোখের জল আমি সইতে পারছি না। ওরে পোকা ধরা বেগুনের বীজরা, তোরা এই খড়ের চালের মায়ায় বড় হয়ে ওঠ। তোরা আর পচা বেগুন থাকবি না, তোরা হবি অলৌকিক গাছ। তোরা এক একটা হবি সোনার বেগুন। হঠাৎ আকাশে মেঘ জমে আর ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সেই বৃষ্টির জলে চালের ওপর জমে থাকা পচা বেগুন থেকে চারা গাছ গজিয়ে উঠতে থাকে। এক রাতের মধ্যে বৃষ্টি হয়ে একদম সব ভিজিয়ে দিয়ে গেছে। ওগো মালার বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে এসো। আমার চোখকে তো বিশ্বাস করতে পারছি না, এ কি কাণ্ড হয়েছে দেখো। কি হয়েছে কবিতা, এত চিৎকার করছো কেন সাত সকালে? কি দেখলে অমন করে? চেয়ে দেখো আমাদের ঘরের চালের দিকে। ঘরের ওপর থেকে এমন সবুজে ভরা বেগুন কোথা থেকে জন্মালো? মালাকে ডাকো না। আমায় ডাকতে হবে না, আমি এসে গেছি। ও মা, দেখো কত বড় বড় বেগুন ধরেছে গাছে, কিন্তু ওই মাঝখানের দুটো বেগুন এমন সোনার মতন চকচক করছে কেন মা? মনে হচ্ছে মাঝখানের দুটো সোনার বেগুন রে। আমার তো চোখকে বিশ্বাস হচ্ছে না। মা, সেদিন তুমি আমায় অনেক বকেছিলে, আজ কিন্তু আমার আবদার রাখতেই হবে। এই বেগুন দিয়ে আমায় অনেকগুলো বেগুনি বানিয়ে দেবে বলো। সত্যি তো কবিতা, এই দুর্ভিক্ষের দিনে এমন গাছ হওয়া তো ভাগ্যের ব্যাপার। মালার মন আর ভেঙে দিও না, আজ ওকে বেগুনি ভেজে দাও। আচ্ছা বাবা, আচ্ছা, তোমরা যখন বলছো তখন আজ আমি সবাইকে মন ভরে বেগুনি বানিয়ে খাওয়াবো। তুমি মইবে চালে উঠে ঝুড়ি ভর্তি বেগুন পেড়ে আনো। আমি এক্ষুনি আনছি। মালামা, ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো। হ্যাঁ দাদা, এই বেগুন কত করে দিচ্ছ গো? এই অন্য গা থেকে এই কয়টা বেগুন চারা দাম দিয়ে নিয়ে এসেছি গোবরিদা, 80 টাকা কেজি নিতে পারবে। কি বলছো, 80 টাকা? এমনিতেই গ্রামের বেহাল দশা, এই সময় এত টাকা ধরে বেগুন বিক্রি করছো, এটা কি ঠিক করছো? আমি ছোট ব্যবসায়ী, ঠিক বেঠিক কমই বুঝি। আমাদের গাটা দুর্ভিক্ষর পর থেকে কেউ ভালো নেই, যার জন্য গ্রামটার এই দশা। তার কখনো ভালো হবে না, দেখে নি হরিদা। এই দেখছি ঘুরে ফিরে তীর আমার দিকেই আসছে। আচ্ছা, তোমার বেগুন তোমার কাছেই রাখো, আমি আসি গো। একই রে মালা, বাটি ভরে মচমচ করে কি খাচ্ছিস তুই? ভাজা জিনিসের গন্ধে তো দেখি চারপাশ ম করছে। কাকু, মা আমাকে অনেকগুলো বেগুনি বানিয়ে দিয়েছে, আমি তাই খাচ্ছি। অনেক দিন পর এমন মজার খাবার খেলাম। এই দুর্দিন একটা বেগুনের যা দাম, তাতে তোরা বেগুন পেলি কোথায় যে এতগুলো বেগুনি বানিয়ে খাচ্ছিস? কেন কাকু, আমাদের ঘরের চালে অনেকগুলো বেগুন গাছ হয়েছে, আর তাতে অনেকগুলো বেগুনও ধরেছে। সেখান থেকেই মা বেগুনি বানিয়ে দিয়েছে।
বলিস কি, সারা গ্রামে রোদে মাটি ফেটে হা হয়ে আছে, কোথাও একটা পর্যন্ত ঘাস জন্মায় না, আর কানার ঘরের ছেলে বেগুন গাছ হয়েছে। এই সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ বলতে পারো গো কাকু। কানার ঘরের ছেলে এমন আশ্চর্য চাষাবাদ হচ্ছে, আর আমি খবরই পেলাম না। বিষয়টা নিজের চোখে দেখতে হচ্ছে। শুনেছিস যোগু, কানার মেয়ে মালা বলছিল ওদের ঘরের ছেলে নাকি বেগুনের গাছ হয়েছে, আর তাতে নাকি অনেক বেগুন ধরেছে। কি বলছো হরিদা? এই ঘোর দুর্দিনে যেখানে কোথাও কিছু চাষ হচ্ছে না, সেখানে কানাইদার খড়ের চালে বেগুন হবে কোত্থেকে? হ্যাঁ, আরে না, আমি নিজের চোখে দেখে এলাম। মালা বাটিতে করে গরম গরম বেগুনি খাচ্ছে, আর গন্ধ তো সেই রকম ছিল। অবিশ্বাস্য ব্যাপার। আমার তো মনে হয় মালা তোমার সাথে দুষ্টুমি করেছে। খড়ের চালে কি আর এত সবজি হয়? বিশ্বাস কর যোগু, মালার কথা শুনে আমারও সন্দেহ হচ্ছিল। চল আজ রাতে একবার লুকিয়ে গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। ঠিক আছে হরিদা, তুমি যখন বলছো তখন যাবে বললেই তো যাওয়াই যায়। সত্যিটা আমাদের জানতেই হবে। বেগুন বড়ার ভর্তাটা অনেক স্বাদ হয়েছে গো কবিতা। হবে না, আমার পোকা ধরা ফেলে দেওয়া বেগুন থেকেই কিন্তু এগুলো হয়েছে। মারে, তোর অবুঝ আর নিষ্পাপ মন দেখে এই বিধাতা হয়তো আমাদের আশীর্বাদ করেছেন। ওগো, একটা কথা বলতে চাচ্ছিলাম। দুটো যে সোনার বেগুন ধরে আছে, ওগুলো কি করবে? তুলে নিয়ে শ্যাকরার দোকানে গেলে হয় না? যা দিনকাল পড়েছে। কথা তোমার ঠিকই আছে, কিন্তু আমি ভাবছি যদি সেই বেগুন তুলে ফেলি, হিতে বিপরীত ঘটে যদি। দেখো, তোমাদের যা মনে চায় ওইভাবেই করো। সব কিছু ভালো হলেই ভালো। আমাদের মনে এত লোভ নেই। এই দুর্দিনও যে পেট ভরে খেতে পারছি, এর থেকে বড় আর কি বলো? ঠিক বলেছ মা, তবুও আমাদের খেয়াল রাখতে হবে ওই সোনার বেগুন দুটোর দিকে। এদিকে রাত বাড়তে থাকে, সকলেই ঘুমিয়ে পড়ে। হরি আর যোগু পা টিপে টিপে কানাইয়ের ঘরের চালের দিকে যেতে থাকে। পা টিপে টিপে আয় যোগু, সবাই ঘুমিয়ে পড়েছে। ওই ওপরের দিকে তাকা, ঘরের চালের দিকে কত বেগুন গাছ হয়েছে ওখানে। হাই হাই হাই। আরে তাই তো হরিদা, এই ঘরের চালের উপর এত সবুজে ভরা বেগুন গাছ হলো কিভাবে? আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। সেখানে আবার দুটো বেগুন জল জল করছে একেবারে সোনার মতো। ওই দেখ, ওখানে একটা মই রাখা আছে। কেউ দেখার আগেই আমি চট করে মই দিয়ে চালে উঠে দেখে আসছি কি ওই দুটো। হ্যাঁ, এ কি রে যোগু, এখানে তো বেগুন ধরে আছে, আর আসলেই তো দুটো বেগুনের রঙই আলাদা মনে হচ্ছে। এই যেন খাঁটি সোনার বেগুন ঝুলে আছে। যা ভাবছি তাই হতে পারে, ওগুলো সোনার বেগুন হতে পারে। এখন যদি হরিদা ছিঁড়ে ফেলে তবে আমার ভাগ পেতে অনেক সমস্যা হবে। ও হরিদা, ওগুলো সোনার নাও হতে পারে, কোনো মায়াবিও হতে পারে। কি সব বলছিস রে যোগু? আমি সামনে থেকে দেখেছি এগুলো সোনার বেগুন। খবরদার হরিদা, ওগুলো ছিল না। ওগুলো যদি আসলে সোনা হয় তবে নির্ঘাত ওই তান্ত্রিকের মায়া বা অভিশাপ লেগে আছে ওতে। তুমি যে তান্ত্রিকের কথা আমি বলেছিলে মনে নেই? ওই তান্ত্রিকের কথাতেই সারা দেশে কেমন দুর্ভিক্ষ নামলো। এই কথা কিন্তু সবই আমায় বলেছো তুমি। তুই ঠিকই বলেছিস যোগু, হঠাৎ করে ভয় লাগছে মনে। সোনালি বেগুন দেখে আমার মাথাটা কাজ করছিল না। এই আমি নেমে আসছি। আমরা হুট করে বিপদে না পড়ে কোনো অভিজ্ঞ কারোর সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপর না হয় এই বেগুন নেওয়ার কথা ভাববো। চলে এসো এখন। যোগুকে আমায় শেষে বোকা বানালো না কে? তান্ত্রিকের ভয় দেখিয়ে আমায় বেগুন দুটো আনতে দিল না। আমার তো মনে হচ্ছে যোগু নিজে ওই সোনার বেগুন দুটো হাতিয়ে নিতে চাইছে। একা সব ভোগ করার মতলব বাড়ছে না তো? আমাকে যেভাবে হোক যোগুর আগে ওখানে পৌঁছতে হবে।
রাতের অন্ধকারে কাজটা সেরে না ফেললে আমি বড় লোক হতে পারবো না। শেষে যোগুর গোলামি করতে হবে আমায়। সোনার বেগুনের নেশায় হরি এই গভীর রাতে আবার একা একা বেরিয়ে পড়ে কানাইয়ের বাড়ির উদ্দেশ্যে। হরিদা ভেবেছে আমি কিছুই বুঝি না। কেন আমি ওকে বারণ করলাম সেটাও গুণা করেও টের পাইনি। হরিকে আমি সোনার বেগুনের কোনো ভাগ দেব না। এই ওটাই একা আমার হলে আমি সারা জীবন আয়েশ করে কাটিয়ে দিতে পারবো। এত রাতে একা একা কার সাথে বিড়বিড় করছো গো? ভূতের সাথে। তুমি ঘুমাও, এইসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ওই ভূতই যেন তোমার দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, এই কথা মনে রেখো। দেখ, ঘরে থাকা যাবে না দেখছি। আজ রাতেই আমাকে চুপি চুপি কানাইয়ের বাড়িতে যেতে হবে। কেউ কিছু বোঝার আগেই আমি ওই দুটো সোনার বেগুন নিয়ে চম্পট দেব। শোনো মালা, তোমার কান্না দেখে আমি তোমাদের ঘরের চালে বেগুন গাছ দিয়েছি, আর সেখানে সত্যি সোনার বেগুন আছে। ওগুলোকে খুব সাবধানে রেখো তোমরা। ও চাঁদ, তুমি কত ভালো। আমার কষ্ট দেখে সোনার দামের বেগুন গাছ দিয়েছো আমাদের ঘরের চালে। লোভী আর মন্দ লোকেরা ওগুলো চুরি করতে চাইছে। তুমি এখনই জেগে ওঠো মালা, তোমাদের সম্পদ রক্ষা করো। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম চাঁদ মামা আমাকে বলছে আমাদের বেগুন গাছটা নাকি সামলে রাখতে হবে, বেগুন গাছগুলো আমাদের বাঁচাতে হবে। কিরে মা, মাঝরাতে এভাবে চিৎকার করে উঠে পড়লি কেন? ওসব তো কেবলই স্বপ্ন। তুই শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা কর। না বাবা, চাঁদের বুড়ি বলল মন্দ লোক চুরির চেষ্টা করছে। ওই শোনো বাবা, আমাদের ঘরের চালেই যেন কিসের শব্দ হচ্ছে। মালা ঠিকই বলেছে গো, ঘরের চালে কিসের যেন শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ ঘরের চালে উঠেছে। তুই ঠিকই তো বলেছিস মা, চালে খসখস শব্দ হচ্ছে। মনে হচ্ছে চোর সত্যি এসেছে। চল, আজ বেটাকে একেবারে হাতে নাতে ধরি। এই নাও বাবা টর্চ লাইট, এটা সাথে নাও। কানাই টর্চ লাইট হাতে নিয়ে উঠানে বের হয়। চালের ওপর টর্চ মারতেই দেখে যোগু বসে সোনার বেগুন তোলার চেষ্টা করছে। এই যে যোগু, চোরের মতো মই দিয়ে আমার চালে উঠছো কেন? তুমি না আমার বোনের স্বামী। ছি 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 ছি, তোমার এই কাজ ভাবতেও ঘৃণা হচ্ছে। আমায় মাফ করে দাও কানাইদা, আমি সোনার লোভে পড়ে মাথা ঠিক রাখতে পারিনি। আর কখনো এমন কাজ হবে না আমার। তুমি যে এমন কাজ করবে ভাবিনি কখনো। কাল দিনে মিনুকে পাঠিয়ে দিও, আমি খুশি মনে ওকে বেগুন দিয়ে দেবো তোমাদের রান্না করে খাওয়ার জন্য। হাই হাই হাই, যা ভেবেছিলাম তাই হলো। ব্যাটা যোগু আমার থেকে আরো এক ধাপ এগিয়ে। যাক, ভালোই হয়েছে। আমার ধরা পড়ার কথা ছিল, এখন ও পড়েছে। কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়ি। ও কবিতা দিদি, আমাদের ঘরে তো আজ একটা সবজিও নেই। যদি দয়া করে কয়েকটা বেগুন দিতে তবে আমাদের খুব উপকার হতো। দাদা নাকি কাল বলে দিয়েছিল। কালকের ব্যবহারের জন্য আমি লজ্জিত কবিতা বৌদি। পেটের জ্বালা বড় জ্বালা, তাই আজ আবার তোমাদের কাছেই হাত পাততে এলাম। ওগো শুনছো, তোমার বোন এসেছে বেগুন নিতে। তুমি একটু মই দিয়ে চালে উঠে ওদের ঝুড়িটা ভরে কিছু বেগুন পেড়ে দাও না। কেন দেব না? বিপদের সময় তো মানুষই মানুষের পাশে দাঁড়ায়। দাওয়ায় বসো, আমি বেগুন পেড়ে নিয়ে আসছি। তোমরা বড় দয়ালু গো কানাই ভাই। এই দুর্ভিক্ষের সময় কেউ কাউকে এক মুঠো চাল দেয় না,
আর তোমরা ঝুড়ি ভরে এতগুলো সবজি দিচ্ছ। যোগু, মইবে একটু এদিকে এসে ঝুড়িটা নিয়ে যাও। যোগু মই বেয়ে কানাইয়ের হাত থেকে টাটকা বেগুন ভর্তি ঝুড়ি নেয়। আরও একবার সেই সোনার বেগুনের দিকে টলটল করে চেয়ে থাকে। তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না কানাইদা। আর চল মিনু, আজ অনেকদিন পর বাড়িতে ভালো রান্না হবে। বাহ, যোগুটা দেখি ঠিকই বন্দি করে ঝুড়ি ভরে বেগুন নিয়ে যাচ্ছে। ভেবেছে আমায় না দিয়ে ওরা সবাই সুখ ভোগ করবে। এখন আমিও দেখাবো আসল মজা। সোনার বেগুন তো এখনো চালেই আছে। হ্যাঁ, এই তো সুযোগ। সবাই অগরে ঘুমোচ্ছে। এখন তাড়াতাড়ি মই দিয়ে চালে উঠে এই সোনার বেগুন দুটো পেড়ে নিয়ে পালাতে হবে। আজও একটা শব্দ পাচ্ছি না। ওহ, এই চোরেরা তো দেখছি শান্তি মতন আমাদের ঘুমোতেও দেবে না। আমি আগে গিয়ে দেখে আসি চালে কিসের শব্দ। কে কে আমাদের চালে উঠেছে? আমাদের কষ্ট করে ফলানো সোনার বেগুন আমরা নিতে দেব না। বাবা, তাড়াতাড়ি বাইরে এসো। যাক, অবশেষে সোনার বেগুন দুটো আমার হাতে। এগুলো বাজারে বেচে আমি এবার মস্ত বড় লোক হয়ে যাব। অনেক টাকা হবে আমার। এখন কাঁচা সোনার যা দাম বেড়েছে। মেয়েটার যে কি হলো। যাকগে, আমার সাথে লাগতে যায়। আমার সাথে শয়তান পারে না, আর ও তো পুঁচকে মেয়ে। বাবা, আমার ছেলেটা ঘরে যন্ত্রণায় চটপট করছে, খুব অসুস্থ। ওষুধ কেনার একটা টাকাও নেই। আমাকে একটু সাহায্য করো না বাবা। এই বুড়ি, আমার সামনে থেকে এখনই সরে যেত। এমনিতেই একটা অনেক বড় কাজ ঝেড়ে এলাম, এখন একদম আমার মাথা কাজ না। বাবা, তোর হাতে ওগুলো তো দেখছি দুটো চকচকে সোনার বেগুন। একটা আমায় দে না বাবা, ওটা দিয়েই আমি আমার ছেলের চিকিৎসা করাবো। শখ কত বুড়ির। আমি কত কষ্টর বন্দি করে এগুলো নিয়ে এলাম তোকে দান করার জন্য। হ্যাঁ, এই নে তোর সাহায্য। এই বলে হরি রাস্তা থেকে একটা পাথর তুলে বুড়ির দিকে ছুঁড়ে মারল। পাথরটি বুড়ির সামনে গিয়ে অলৌকিকভাবে শূন্যে ভাসতে থাকে এবং ভিখারি বুড়ি চাঁদের বুড়ির বেশ ধারণ করে। শয়তান, তোর মতো নিষ্ঠুর লোকের জন্যই আজ এই গ্রামে দুর্ভিক্ষ নেমেছে। গ্রামের উন্নতির জন্যই মালাকে আমি এই গাছ দিয়েছিলাম, আর তুই ছোট্ট মেয়েটিকে যন্ত্রণা দিয়ে এলি। কি দেখছি আমি? এ তো চাঁদের আলো ছড়ানো বুড়ি। ওরে বাবা, আমায় ক্ষমা করো বুড়িমা। ক্ষমা? তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। তুই শেষমেশ ওই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে আঘাত করে পালিয়ে এলি, আর এখন পাথর মারতে চেয়েছিলি আমায়। তোর চোখে এত লোভ? এই পাথর, যা তুই ওর এক চোখ অন্ধ করে দে। কি হলো আমার? আমি যে কিছুই চোখে দেখতে পাচ্ছি না। আমার চোখ যে একটা চিরতরে অন্ধ হয়ে গেল। বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। এটাই তোর পাপের সঠিক শাস্তি। এখন থেকে এই সোনার বেগুন তোর কোনো কাজে আসবে না। সারা জীবন তোকে পথে পথে ভিক্ষা করেই কাটাতে হবে। বাবা, ওই লোকটা আমাদের সোনার বেগুন দুটো নিয়ে পালিয়ে গেল। এখন আমাদের গ্রামের অভাব ঘুচবে কিভাবে? তোমার যে একটা স্বপ্ন ছিল, যা কাউকে তুমি বলনি। এসব কথা থাক মা, তুই অসুস্থ।
আমি চাই তুই আগে একটু সুস্থ হোক। আমরা মানুষের ভালো চাইলে কি হবে, সবাই সব বোঝে না। শুনুন কবিরাজ দাদু, বাবার ইচ্ছা ছিল ওই সোনার বেগুন দিয়ে গ্রামে একটা মস্ত বড় পুকুর দেবে, সেখানে সব রকমের মাছ চাষ হবে, যেন গ্রামের সকলেই সেখান থেকে বিনে টাকায় মাছ ধরে খেতে পারে। মারে, তোদের সরলতা বোঝার মতো এ গায়ে মানুষ খুব কম। সকলেই শুধু নিজের স্বার্থ বোঝে। ভালো করতে চেয়েছিলি, উল্টো তোকে আধমরা হতে হলো। এই সোনার বেগুন ভালোর বদলে তোদের ক্ষতি করছে বেশি। কবিরাজ মশাই, মালা কাল রাতে স্বপ্নে দেখেছিল যে চাঁদের বুড়ি তাকে আমাদের এই অদ্ভুত বেগুন গাছটা পাহারা দিতে বলেছে, আর কাল রাতে কিনা সব চুরি হয়ে গেল। তুমি যাই বলো কবিরাজ দাদু, আমার উপহার চোরে নিয়ে যেতে পারে না। বাবাকে বলো না এনে দিতে। ও, এখন বুঝতে পেরেছি ওর মনের অবস্থা। মালা আসলে ওই বেগুন দুটোর হারানোটা মেনে নিতে পারছে না, তাই ওর মাথায় ওটাই ঘুরছে। কানাই, এদিকে আয় তো আমার সাথে। এক কাজ কর কানাই, তুই মাটি দিয়ে দুটো বেগুন বানিয়ে তাতে সোনালি রং মাখিয়ে গাছে ঝুলিয়ে দে, এবং মিছে বলে এগুলো দেখা। আগে মেয়েটাকে সুস্থ কর। এ কি বলছেন কবিরাজ মশাই, এটা করলে আমার মালা সুস্থ হবে তো? যদিও বিশ্বাস করে যে ওর সোনার বেগুন ফিরে এসেছে, তবে ওর মনের জোর বাড়বে এবং ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। আপনি ঠিকই বলেছেন কবিরাজ মশাই, ওর মনের কষ্ট দূর করতে আমি আজই মাটির বেগুন বানিয়ে সোনালি রং করে গাছে ঝুলিয়ে দেব। সেদিন রাতে কবিরাজের কথা মতো কানাই মাটি দিয়ে দুটো সোনার বেগুন বানায়। কবিতা কানাইকে সাহায্য করে এবং সেখানে সোনালি রং করে বেগুন গাছে ঝুলিয়ে দিয়ে আসে। আমাদের কাজ শেষ, মালামাকে এক্ষুনি নিয়ে আসো তো। গাছে সোনার বেগুন দেখে আশা করি অনেক খুশি হবে। মালা, মা আমার, একবার ঘরের বাইরে আয় তো দেখি, তোর জন্য একটা বড় চমক আছে। কি হয়েছে মা? এই গভীর রাতে আমাকে বাইরে কেন ডাকছো? আমার যে একদম ভালো লাগছে না। মারে, একবার চালের দিকে তাকিয়ে দেখ, আমাদের সেই সোনার বেগুনগুলো চাঁদের আলোয় কেমন ঝলমল করছে। এ কি সত্যি তো বাবা? আমাদের সোনার বেগুনগুলো তো আবার আগের জায়গায় ফিরে এসেছে। এ তো আগের থেকেও চকচক করছে গো বাবা। তখনই হঠাৎ এক উজ্জ্বল আলোয় চারিদিক ভরে যায় এবং ঘরের চালে চাঁদের বুড়ি আবির্ভূত হয়। কানাই, তোকে আর মাটির বেগুন বানিয়ে তোর মেয়েকে মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। আমি সব জানি। তোদের সততা আর মালার সরলতা আমায় খুশি করেছে। আমি খুশি হয়ে আজ এই গাছে সত্যি সত্যি অজস্র সোনার বেগুন দিলাম। তুমি চাঁদের বুড়ি? আমার স্বপ্নে তো তুমি আসোনি, আমি চাঁদকে দেখেছিলাম। মেয়ে, আমি বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের সাথে দেখা দিই। এখন থেকে এই গাছে অনেক বেগুন ধরবে, যা দিয়ে এই গ্রামের চরম অভাব কিছুটা হলেও দূর হবে। তবে একটা কথা সব সময় মনে রাখবি কানাই, কোনোদিন কোনো অসহায় মানুষকে খালি হাতে ফিরিয়ে দিবি না, সবাইকে সাহায্য করবি। বুড়িমা, আমরা আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি চাই শুধু আমাদের পরিবার না, গ্রামের সকল পরিবার যেন সুখে থাকতে পারে, এর এই দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারে।
মা, বড়ই ক্ষুধার্ত আমি। অনেক দুয়ারে ঘুরেছি, কেউ সাহায্য করেনি। এই অভাগাকে কি একটু অন্ন দেবে মা? বাবা, আমি তো মাত্রই সবজি নিয়ে বাজারের কাজে বের হচ্ছি। এই ব্যস্ততার মধ্যে এখন আপনাকে কিভাবে সাহায্য করব বলুন তো? বাবা, পেটের জ্বালা আর সইতে পারছি না। এই অভাগা গ্রামে কি তবে একজন ক্ষুধার্ত মানুষের জন্য একটু অন্ন জুটবে না? কেন জুটবে না সাধু বাবা? বাবা, তুমি কি ভুলে গেলে যে ক্ষুধার্তকে খাবার দেওয়া আমাদের সবচেয়ে বড় কর্তব্য? তুমি কি চাঁদের বুড়ির সেই উপদেশের কথা ভুলে গেলে যে আমাদের সামর্থ্য অনুযায়ী সব সময় অসহায় মানুষকে সাহায্য করতে হবে? মারে, কাজের চাপে আমি সত্যি ওই কথা একদম ভুলে গিয়েছিলাম। ভালো করেছিস তুই আমায় মনে করিয়ে দিয়ে। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করুন। কই গো কবিতা? আর আমায় ডাকতে হবে না গো। বাবা, আমি আপনার জন্য গরম গরম ভাত আর আমাদের চালের বেগুনের তরকারি আর বেগুনি নিয়ে এসেছি। আপনি জলদি এসে বসুন। হ্যাঁ বাবা, আপনি শান্তিমতো পেট ভরে খাবার খান এবং একটু বিশ্রাম নিয়ে তারপর নিজের গন্তব্যে যাবেন। আমরা আপনার সেবা করতে পেরে ধন্য। বাবা কানাই, আমি সেই তান্ত্রিক যার অভিশাপে এই গ্রামে একদিন চরম দুর্ভিক্ষ নেমে এসেছিল। তোদের দয়া সততার মালার এই মহানুভবতা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আজ আমি আমার দেওয়া অভিশাপ তুলে নিলাম। তোদের অনেক উন্নতি হোক। আজ থেকে গ্রামে সুদিন ফিরবে। সব সময় এভাবেই আর্ত মানবতার সেবা আর উপকার করে যাস। বলেছিলাম না বাবা, মেহমানকে খালি মুখে যেতে দিতে নেই। আজ থেকে আবারও গ্রামটা আগের মতন সুফলা হয়ে উঠবে। তাছাড়া আমাদের সোনার বেগুন তো আছেই, আর তোমার পরিকল্পনাও। ঠিক বলেছিস মা। কবিতা, ওই মাটির তৈরি বেগুনগুলো একটু দেখে রেখো, আর চোরে আবার দেখো না নিয়ে যায়। আবার আমার সাথে মিশে বলছো বাবা? এই নাও 1 টাকা। আজ আমার ফসলগুলো অনেক ভালো হয়েছে, গ্রামের দুর্ভিক্ষ কেটে গেছে, তাই খুশি হয়ে দিলাম। তোমায় বেশ চেনা চেনা লাগছে গো। যাও যাও, ভিক্ষে দেখে আবার কথা কেন? তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চিনতে পেরেছি, এটা তো আমাদের হরিদা। বেচারার এই অবস্থা, তার স্বভাব পাল্টালো না। কথায় আছে না, ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মোলে।